আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি ডাব্লিউএস কোশ্চেনের উপর ডিপেন্ডস করে তোমাদের অনার্স লেভেলে তোমরা যারা এবারে 2024 সালে পরীক্ষা দিবা, তো আজকে আমি তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন বিষয়ে ক্লাস করাচ্ছি। ইনশাআল্লাহ সবাই মনোযোগী হও। দেখো, ডাব্লিউএস কোশ্চেন ইংরেজি গ্রামের একটা গুরুত্বপূর্ণ টপিক। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে ডিগ্রি ও অনার্স লেভেলের ইংরেজি সিলেবাসে এই ডাব্লিউএস কোশ্চেন আছে, ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন শিখতে হয়। সব লেভেলের ছাত্রছাত্রীরা ডাব্লিউএস কোশ্চেনে দুর্বল, ঠিক আছে? তারা পরীক্ষায় ডাব্লিউএস কোশ্চেন উত্তর করতে পারে না। তার একটাই কারণ কি, টেন্স সম্পর্কে তাদের ভালো অভিজ্ঞতা নেই। দেখো, এই ডিগ্রি থেকে অনার্স, ইন্টারমিডিয়েট, এসএসসি এগুলো থেকে শুরু করে প্রায় ডাব্লিউএস কোশ্চেন কিন্তু করে এসেছো তোমরা। তারপরে তোমরা কিন্তু এই ডাব্লিউএস কোশ্চেনেই ভুল করো। কখন কোন ডাব্লিউএস কোশ্চেনটি উঠে যে কি বসবে, অথবা কোন সাবজেক্টটি উঠে যে ডাব্লিউএস কোশ্চেন বসবে, ঠিক আছে? এগুলো নিয়ে অনেক গোলমাল পাকে ফেলো। তো আজকে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করব। এই জন্য ক্লাসটি অনেক লম্বা হবে। তোমরা যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। দেখো, ডাব্লিউএস করার যে নিয়ম আছে তাও তোমরা জানো না, মানে আন্দাজে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন তোমরা করো, এই কারণে তোমাদের অ্যান্সারে ভুল হয়। ডাব্লিউএস কোশ্চেন শিখতে হলে সর্বপ্রথম টেন্স আইডেন্টিফিকেশন তোমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? আর তারপর ডাব্লিউএস কোশ্চেন রুল ইন বাংলা তোমাদেরকে জানতে হবে। তো আমি আজকে তোমাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করব। তার আগে তোমাদেরকে একটা বিষয় বলে যাচ্ছি। তোমরা যারা টেন্স সম্পর্কে জানো না, বা টেন্স এক ক্লাসে কিভাবে টেন্স তোমরা শিখবা, আমি একটা এখানে লিংক দিয়েছি। এই লিংকটি যদি তোমরা প্রবেশ করো এই লিংকে, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই টেন্স সম্পর্কে ধারণা পাবা এক ক্লাসেই। তো তোমরা অবশ্যই এই ক্লাসটি দেখে নিবা। আজ আর্টিকেলে আমি ডাব্লিউএস কোশ্চেনের গুরুত্বপূর্ণ নিয়মগুলো আপনার সামনে তুলে ধরবো। আপনি নিয়মগুলো পড়লে সহজ যে কোনো পরীক্ষায় উত্তর করতে পারবেন, ঠিক আছে? চলুন তাহলে আমি আজ কোন কোন ডাব্লিউএস কোশ্চেনগুলো দ্বারা তোমাদের একেবারে এক্সাম্পল আকারে সেট করে উদাহরণ সহ বুঝাবো, ঠিক আছে? তো দেখো, প্রথমে হোয়াই, এরপর হোয়ার, হোয়াট টাইম, হু, তারপরে হুম দ্বারা প্রশ্ন করার নিয়ম, হুজ দ্বারা প্রশ্ন করার নিয়ম এবং হোয়েন দ্বারা। মোটামুটি তোমাদেরকে 6টি বা 7টি ডাব্লিউএস কোশ্চেন আমি দেখাবো, ঠিক আছে? আশা করি এই ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণ করো তাহলে এই বিষয়গুলো দিয়ে যদি কোনো প্রশ্ন আসে বা প্রশ্ন করতে হয়, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। তো সর্বপ্রথম আসি আমরা হুম দ্বারা প্রশ্ন করার নিয়ম। দেখো, রুল নাম্বার 1-এ কোনো বাক্যের অবজেক্ট ব্যক্তিবাচক হলে, মনে রাখবা, বাক্যের অবজেক্ট ব্যক্তিবাচক হলে হুম দ্বারা প্রশ্ন করতে হয়। অবজেক্ট তো জানো, মানে সেন্টেন্সের শেষে থাকে, আর অবজেক্ট গুলো আমি তোমাদেরকে দেখাই দিব, সমস্যা নেই। এক্ষেত্রে আমি যে এখানে এক্সট্রা সারটি দিয়েছি, এই এক্সট্রা সারটি মানে এই গঠন প্রণালী বা এক্সট্রা সারটি তোমরা অবশ্যই মনে রাখবা। সর্বপ্রথম হুম বসে, ঠিক আছে? এরপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, মূল ভার্ব বসবে, বাকি অংশ বসবে, ঠিক আছে? অবজেক্টটি উঠে যায়, মানে হুম থাকলেই কিন্তু অবজেক্ট উঠে যায়। আর অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তখনই তোমরা হুম বসাবা। এই হুম দ্বারা সর্বোচ্চ একটি কোশ্চেন আসতে পারে তোমাদের এক্সামে। তারপর তোমরা এটি ভালো করে শিখে নাও, ঠিক আছে? টু বি নোট, এখানে আমি একটা নোট দিয়েছি। দেখো, প্রশ্ন করার সময় ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে পরিণত হয়, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে পরিণত হয়। আর বাক্যের মধ্যে মূল ভার্ব ফ্রি থাকলে তার সাহায্যকারী ভার্ব হিসেবে ডু থাকে। দেখো, এই যে আমরা কখন ডু, ডাজ, ডিড বসাবো, আমি এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করতেছি। যখন ফ্রি ভার্ব থাকবে তখন ডু বসবে, ঠিক আছে? মানে ফ্রি ভার্ব বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? ভি1 থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু বসবে। এরপর মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে। ধরো তোমাদের কোনো সাহায্যকারী ভার্ব নাই, তোমাদের রয়েছে মূল ভার্ব। তো মূল ভার্বের শেষে যদি তোমার এস বা ইএস দেখো, তাহলে অবশ্যই তোমাদেরকে ডাজ বসাতে হবে। আর যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অবশ্যই ডু বসাতে হবে। আর যদি পাস্টে থাকে, মূল ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে ডিড বসাতে হবে। এই হচ্ছে ভার্বের খেলা। ভার্বের খেলা শেষ, আমরা এক্সাম্পলে আসলাম। এক্সাম্পলে এখানে দেখো, সেন্ড, SEND, সেন্ড মানে হচ্ছে কি, পাঠানো। আচ্ছা, যাই হোক, সেন্ট, সেন্ট এই ভার্বটি রয়েছে কিসে, দেখো প্রেজেন্ট ফর্মে রয়েছে। সো আমরা এখানে ডু বসিয়েছি, মানে সেন্ট প্রেজেন্ট ফর্মে থাকলে ডু।
যা সেটা বোঝার জন্য আমি দিয়েছি। এরপর দেখো সেন্টেন্সের শেষে একটা এস যুক্ত রয়েছে। তো এই যে ভার্বটির শেষে এস যুক্ত রয়েছে, এই কারণে আমরা ডাজ বসাবো ডাব্লিউএস কোশ্চেনের সময়। আবার দেখো এসইএনটি সেন্ট, ঠিক আছে, এটি পাস্ট ফর্মে রয়েছে, সুতরাং আমরা এটিকে ডিড বসিয়েছি বা ডিড বসাবো। ঠিক আছে, এটি হচ্ছে রুলটা আমি তোমাদেরকে দেখে দিলাম, ইনশাল্লাহ এইভাবে তোমরা বুঝবা। ঠিক আছে, কখন ডু ডাজ ডিড বসাবা এই বিষয়টা ক্লিয়ার করলাম। ঠিক আছে, আর ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে কিন্তু ম্যাক্সিমাম ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সব ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে একে ডু ডাজ ডিড এর ব্যবহারটা হচ্ছে এই অনুরূপ ভাবেই, যখন বা তোমাদের ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকবে তখন ডু বসবে, যখন ভার্বের শেষে এস বা এস যুক্ত থাকবে তখন ডাজ বসবে, এবং যখন ভার্বটি পাস্ট ফর্মে রূপ থাকবে তখন ডিড বসবে। এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তোমরা মনে হয় বুঝেছো। এরপরে আমরা এক্সাম্পল দেখো, সামারিয়া নো সেম। দেখো এই যে হিমটা হচ্ছে কিন্তু একটা অবজেক্ট, হিম একটা অবজেক্ট। ঠিক আছে, আর আমি বলেছি হুম কখন বসবে, যখন কোনো সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক, হিমটা একটা ব্যক্তিবাচক, সুতরাং আমাদেরকে হুম দ্বারা শুরু করতে হবে। অ্যান্সার হুম। এরপরে দেখো এখানে ভার্ব কোনটি আছে, ভার্ব আছে কে এন ও ডাব্লিউ, নো, এর শেষে এস যুক্ত আছে। ঠিক আছে, সুতরাং এস যুক্ত থাকলে আমাদেরকে ডাজ বসাতে হবে, আমি এখানে বলেই দিয়েছি। আর এখানে যদি সরাসরি কোনো সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্ব আছে, মূল ভার্ব শেষে এস আছে, সুতরাং আমরা ডাজ বসালাম। এরপর সামিয়া নো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। শেষে কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এটা মাস্ট বি। প্রশ্নবোধক না দিলে তোমাদের অ্যান্সার হবে না, কেননা এটা তো তোমরা প্রশ্ন করতেছো, তো অবশ্যই চিহ্ন দ্বারা অবশ্যই নির্দেশ করতে হয়, মনে রাখবে, অনেক সময় চিহ্ন দিতে ভুলে যাও। এরপরে দেখো আই থট হিম ইংলিশ। ঠিক আছে, দেখো এখানেও আই থট হিম ইংলিশ, এখানে অবজেক্ট কি রয়েছে, অবজেক্ট রয়েছে হিম, তার হিমটা হচ্ছে অবশ্যই ব্যক্তিবাচক। ঠিক আছে, হিম মানে কি, তাকেই, ঠিক আছে, তাকে মানে তার মানে ব্যক্তিবাচক বোঝাচ্ছে। সো অবশ্যই এটি ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে হুম দ্বারা শুরু করতে হবে। ঠিক আছে, তো এখন অ্যান্সার করবো, আমরা দেখবো প্রথমে এই যে অবজেক্ট, যেহেতু অবজেক্টটা অবশ্যই উঠে যাবে, তো আমরা এখানে হুম বসালাম, অবজেক্ট হিম থাকার কারণে আমরা এখানে ডাব্লিউএস হুম দ্বারা শুরু করলাম। ঠিক আছে, এরপর আমরা কি করব, দেখবো যে এই যে সেন্টেন্সটি রয়েছে, এই সেন্টেন্সটিতে ভার্ব কি রয়েছে, মূল ভার্ব রয়েছে না সাহায্যকারী ভার্ব রয়েছে। তো দেখো না, সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব টোট রয়েছে। তো এখানে এর জন্য আমরা এটা পাস্ট ফর্মে রয়েছে, টোট কি পাস্ট ফর্মে না, তাহলে আমরা এখানে কি ডিড বসালাম, পাস্ট ফর্মে থাকলে ভার্ব পাস্ট ফর্মে থাকলে আমরা ডিড বসিয়েছি। এরপর সাবজেক্ট আছে আই, আই থাকলে অবশ্যই ইউ করতে হয়। ঠিক আছে, আই কে পরিবর্তন করতে অবশ্যই ইউ করতে হয়, সাবজেক্ট এরপরে দিলাম আমরা ইউ। ঠিক আছে, এরপর এই যে এটি যে পাস্ট ফর্মে রয়েছে, এই ভার্বটির প্রেজেন্ট ফর্ম রূপ বসাতে হবে। তা টুথ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে টিচ, মানে শিক্ষা। ঠিক আছে, এরপর বাকি অংশ ইংলিশ রয়েছে, আমরা ইংলিশ এখানে বসিয়ে দিলাম। আর এরপরে আমরা কি বসালাম, প্রশ্নবোধক যে চিহ্নটা রয়েছে, এই প্রশ্নবোধক চিহ্নটা আমরা এখানে বসাই দিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের এই হচ্ছে এই দুটি সেন্টেন্সের ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবা। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি রুল নম্বর 2 এ। রুল নম্বর 2 তোমরা দেখো, রুল নম্বর 2 এ দেখো, কোনো বাক্যের অবজেক্ট ব্যক্তিবাচক হলে ওই অবজেক্ট এর পূর্বে কোন প্রিপজিশন থাকলে ওই প্রিপজিশনটি হুমের পূর্বে বসে, পূর্বের প্রথমে বসে। বিষয়টা একটু সেনসিটিভ, মনে রাখো যে কোনো বাক্যের অবজেক্ট, যেমন অবজেক্ট আমি এখানে দিয়েছি, এটা অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট ব্যক্তিবাচক হলে, অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, যেমন এখানে সেন্টেন্স একটি দিয়েছি, ফজলু লিভস উইথ হিজ ব্রাদার, তার মানে হিজ ব্রাদার, এখানে দেখো অবজেক্ট হচ্ছে ব্রাদার, আর এটা হচ্ছে ভাই, তার মানে হচ্ছে কি তার ভাই, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তো এই অবজেক্টের সামনে কিন্তু প্রিপজিশন রয়েছে, কথাটা আমি বুঝিয়ে দিচ্ছি যে অবজেক্টের পূর্বে কোনো প্রিপজিশন থাকলে ওই প্রিপজিশনটি হুমের পূর্বে বসে। এতপর হুমের প্রধান নিয়মটি অনুসরণ করতে হবে। যেমন দেখো আমি অ্যান্সার দিয়েছি উইথ হোম, দেখো
এখন প্রশ্ন হলো যে 1 নম্বর রুলে আমরা দেখলাম যে অবজেক্ট যদি ব্যক্তিবাচক থাকে অবশ্যই হুম দ্বারা শুরু করতে হয়, কিন্তু ওই ব্যক্তিবাচক অবজেক্টের আগে যদি প্রিপজিশন থাকে তাহলে অবশ্যই প্রিপজিশনটাই আগে বসাতে হয় ডাব্লিউএস কোশ্চেনের সময়। এটি হচ্ছে একটা ব্যতিক্রম রুল। তো এই রুলটি দ্বারা প্রশ্ন আসতে পারে, তো এই রুলটি অবশ্যই জেনে রাখো, ঠিক আছে। তো উইথ হুম ডাস, ডাস আমরা কেন বসালাম, এই যে লিভ রয়েছে আর লিভের শেষে এস রয়েছে, সুতরাং এই কারণে আমরা এখানে ডাস বসিয়ে দিলাম, ঠিক আছে। আর যদি এটা শুধু লিভ থাকতো তাহলে কিন্তু ডু বসতো, ঠিক আছে। আর যদি এটি প্রেজেন্ট পাস্ট ফর্মে থাকতো তাহলে কিন্তু ডিড বসতো, মনে রাখো, হ্যাঁ। এক কথাগুলো আমি বারবার বলতেছি কেননা তোমাদের যাতে মনে থাকে। এরপর আসো ফজলু লিভ, ঠিক আছে। অবশ্যই ফজলুটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পর বসাতে হবে। এরপর এই যে লিভ কথা রয়েছে এর প্রেজেন্ট ফর্ম তোমাদেরকে বসাতে হবে। তো প্রেজেন্ট ফর্ম হচ্ছে এলআইভি লিভ, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম, অ্যান্সার হয়ে গেল। বিষয়টি একই ইজি, তাই না? এরপরে দেখো এখানে বলা হচ্ছে যে সুমন ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল, সুমন ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল, ঠিক আছে। তো এখানে দেখো দা প্রিন্সিপালটা হচ্ছে একটা ব্যক্তি, আর এই ব্যক্তিবাচক শব্দ থাকলে অবশ্যই আমাদেরকে হুম দ্বারা শুরু করতে হয়। অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমাদেরকে হুম দ্বারা শুরু করতে হয়। কিন্তু এখানে বিষয় হচ্ছে এই প্রিন্সিপালের আগে টু রয়েছে, টুটা হচ্ছে একটা কি, টুটা হচ্ছে একটা প্রিপজিশন। সো প্রিপজিশন থাকলে অবশ্যই এই প্রিপজিশনটার দ্বারা মানে প্রথমে প্রিপজিশন বসে এরপর হুম বসে, ঠিক আছে। টু হুম ডিড সুমন গো, ঠিক আছে। এখন ডিড কেন বসালাম, দেখো এই যে ভার্বটি রয়েছে পাস্টে, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে। সুতরাং আমরা এখানে ডিড বসালাম ওয়েন্ট থাকার কারণে। আর ওয়েন্টের পর আমরা সাবজেক্ট বসাবো সুমন, এরপর এই ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম আমরা গো বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো একবার আমাদের সরাসরি ভার্বটার জন্য আমাদেরকে ডিড বসাতে হলো, যেহেতু পাস্টে রয়েছে, এরপর সাবজেক্ট বসালাম, আবার এই যে ভার্বটি রয়েছে এই ভার্বটির প্রেজেন্ট ফর্ম আবার আমাদেরকে বসাতে হবে। তো আমরা এখানে প্রেজেন্ট ফর্ম বসেছি। এই হচ্ছে রুলস, খুব ইজি। তোমরা যদি সহজে এটাকে বোঝো তাহলে তোমাদের কাছে ইজি মনে হবে, যদি মজা নিয়ে বোঝো তাহলে আরো ইজি লাগবে, ঠিক আছে। আর যদি বলো স্যার কি বোঝাচ্ছেন বুঝতেছি না, সেক্ষেত্রে তোমাদের ডিফারেন্ট কিছু হতে পারে। তো আমি চাই তোমরা যদি পড়ো তো পুরোপুরি এর মধ্যে ঢুকে যাও, তাহলে তোমরা কিছু এখানে শিখতে পারবা। এরপর আছে হুজ দ্বারা প্রশ্ন করার নিয়ম। হুজ, তো হুজ দ্বারা প্রশ্ন করার নিয়ম আমি তোমাদেরকে দেখাবো এখন। যে কোনো বাক্যের সাবজেক্টের পূর্বে পজিটিভ ক্যাস, যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্টস, এরপর আছে নেমস থাকলে হুজ দ্বারা প্রশ্ন করতে হয়। হুজ, এই ক্ষেত্রে নিয়মটি অনুসরণ করতে হয় তোমাদেরকে। যেমন হুজ বসবে প্রথমে, এরপর পজিটিভ ক্যাসটি উঠে যায়। পজিটিভ ক্যাসটি কি, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, এগুলো হচ্ছে পজিটিভ ক্যাস। এরপর বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে, ঠিক আছে। এই হচ্ছে হুজ এর ব্যাপার। তো আমরা যদি এক্সাম্পলে যাই, দেখো এখানে বলতেছে যে সাইফুলস পেন হ্যাজ বিন লস। দেখো সাইফুলস পেন, তার মানে আমি বলতেছি যে সাইফুলস, সাইফুলস, ঠিক আছে, এগুলো হচ্ছে পজিটিভ ক্যাস, ঠিক আছে। যেমন নেমস, ওয়ান্স, মাই, আওয়ার, এগুলো হচ্ছে পজিটিভ ক্যাস, ঠিক আছে। তো সাইফুলস পেন হ্যাজ বিন লস্ট, তো এরকম থাকলে অবশ্যই তোমাদেরকে হুজ দ্বারা কি বাক্যে শুরু করতে হবে। তো আমরা সাইফুলস পেয়েছি, সুতরাং আমরা এখানে হুজ দ্বারা কি শুরু করলাম আল্লাহ ভরসা করে। তো এরপর দেখো এরপর কি করবো, পেন, হুজ পেন্স হ্যাজ বিন লস, ঠিক আছে। হুজ পেন হ্যাজ, একটা ইজি, পরে যা আছে তাই, ঠিক আছে। জাস্ট খালি পজিটিভ ক্যাসটি উঠে যায়, পজিটিভ ক্যাসটি এই যেখানে দেওয়া আছে পজিটিভ ক্যাসটি উঠে যায়, বাকি অংশ অপরিবর্তনীয় থাকে। মনে রাখতে হবে যে কোন বাক্যের সাবজেক্টের পূর্বে পজিটিভ ক্যাস, সাবজেক্টের পূর্বে মনে রাখবা, সাবজেক্টের পূর্বে পজিটিভ ক্যাস, যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস,
ওয়ান্স, নেমস থাকলে হুজ দ্বারা প্রশ্ন করতে হয় এবং পজিটিভ কেসটি উঠে যায়। দ্যাটস ইট। এরপর দেখো হার মোবাইল ফোন ইজ ভেরি কস্টলি। ঠিক আছে, আর মোবাইল ফোন ইজ ভেরি কস্টলি। দেখো এই যে হার কথাটা রয়েছে, আমি বলতেছি যদি হার কথাটা থাকে এটা হচ্ছে পজিটিভ কেস, তো অবশ্যই তোমাদেরকে এই পজিটিভ কেসটা উঠাই দিতে হবে, দিয়ে তোমাদেরকে হুজ বসাতে হবে, এরপর বাকি অংশ বসাতে হবে। আর মোবাইল ফোন ইজ ভেরি কস্টলি, অ্যান্সার হবে ওয়াজ হুজ মোবাইল ফোন ইজ ভেরি পয়েন্ট। ঠিক আছে, এই যে হুজ দ্বারা প্রশ্ন করার দ্বিতীয় একটা সিস্টেম রয়েছে। দেখো পজিটিভ কেস থাকলে হুজ দ্বারা প্রশ্ন করতে হয়। ঠিক আছে, এক্ষেত্রে নিয়মটি অনুসরণ করতে হুজ বসে, পজিটিভ কেস উঠে যায়, অবজেক্টিভ বসে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব বসে, সাবজেক্টিভ বসে, মূল ভাবটি বসে এবং বাকি অংশ বসে। এক্সাম্পল, রিফাত নোস হিজ কি কাজিন। তো এখানে অ্যান্সার কিভাবে করবা তোমরা? রিফাত নোস হিজ কাজিন, এটি হচ্ছে একটু ব্যতিক্রম রুল এই হুইসের। এখানে দেখো হুজ কাজিন ডাজ রিফাত নোস, আমরা এটিকে রুলস হিসেবে করব। প্রথমে আমরা হুজ বসালাম, এরপরে কাজিন। ঠিক আছে, হুজ কাজিন, হুজ কাজিন, সাহায্যকারী ভাব ডাস বসালাম, ডাস কেন বসালাম? নো এর শেষে এস রয়েছে, এর জন্য আমরা ডাস বসালাম। এরপর রিফাত নো, মানে এরপর এই নো এর প্রেজেন্ট ফর্ম বসালাম, সাবজেক্ট বসাচ্ছি, এরপর কি প্রেজেন্ট ফর্ম বসাইলাম। এটা হচ্ছে বিষয়। এরপর দেখো আই মেট হিজ ব্রাদার, আই মেট হিজ ব্রাদার। দেখো এটা কিন্তু অবজেক্ট, ঠিক আছে, অবজেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক। ঠিক আছে, তারপর এই যে আই রয়েছে, এটা এর জন্য আমরা হুজ দ্বারা শুরু করবো, আই মেট হিজ ব্রাদার। অ্যান্সার আমরা করবো হুজ ব্রাদার ডিড ইউ মিট। ডিড কেন বসালাম এটা মনে রাখতে হবে, মিটটা রয়েছে পাস্টে। ঠিক আছে, এই কারণে আমরা ডিড বসালাম। এবার সাবজেক্ট আই থাকলে ইউ হয়, আর মিটের প্রেজেন্ট ফর্ম আছে মিট, এরপর আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাই দিয়েছি। এভাবে অ্যান্সার তোমরা করতে পারো। এরপর আসি আমরা হোয়েন দ্বারা কিভাবে প্রশ্ন করব। যে কোনো বাক্যের সময় উল্লেখ থাকলে হোয়েন দ্বারা শুরু করতে হয়। এক্ষেত্রে নিয়মটি আমি অনুসরণ করাচ্ছি তোমাদেরকে। দেখো প্রথমে হোয়েন বসে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব বসে, সাবজেক্টটি বসে, মূল ভাবটি বসে, সময় নির্দেশক অংশটি বাদ যায়, বাকি অংশ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, স্ট্রাকচার আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এখন এক্সাম্পলে যাব। এখানে দেখো তামান্না ওয়েন্ট টু কলেজ স্টাডি। ঠিক আছে, তো আমি তোমাদেরকে কি বলেছি? স্টাডি, স্টাডি বলতে একটা সময়। ঠিক আছে, গতকাল। ঠিক আছে, স্টাডি মানে গতকাল, তার মানে গতকাল বলতে একটা সময়কেই বোঝাচ্ছে। এরকম যদি সময় বোঝায় অবশ্যই তোমাদেরকে ডাব্লিউএস এর ক্ষেত্রে হোয়েন দ্বারা শুরু করতে হবে। তো আমরা প্রথমে হোয়েন, যেহেতু সময় বুঝিয়েছে আমরা হোয়েন দ্বারা শুরু করলাম, তো ডাব্লিউএস হিসেবে আমরা হোয়েন নিলাম। ঠিক আছে, তো হোয়েন আমরা যেহেতু নিলাম, এরপরে আমরা কি করব দেখবো যে এখানে সাহায্যকারী ভাব আছে কিনা। তো সাহায্যকারী ভাব নেই, মূল ভাব রয়েছে ওয়েন্ট। তো এখানে যেহেতু ওয়েন্ট রয়েছে, ওয়েন্টটা কিসে রয়েছে? পাস্টে রয়েছে। পাস্টে থাকলে আমরা অবশ্যই ডিড বসাবো। ঠিক আছে, তো হোয়েন ডিড তামান্না, সাবজেক্ট তামান্না, আমরা সাবজেক্ট এখানে বসাই দিলাম। এরপরে ওয়েনটার প্রেজেন্ট ফর্ম রূপ আমাদের বসাতে হবে। ঠিক আছে, এরপর বাকি অংশ বসাতে হবে, গো টু কলেজ। ঠিক আছে, তো অবশ্যই স্টার্টে কথাটা এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ, আর ডাব্লিউএস করার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ অংশটা অবশ্যই তোমাদেরকে বাদ দিতে হয়। ঠিক আছে, ডাব্লিউএস করার ক্ষেত্রে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন করতে হয়। তো এরপরে দেখো রায়হান উইল কাম টুমরো। দেখো টুমরোটা বলতে একটা সময় বোঝাচ্ছে। দেখবা যদি সময় বোঝায় তাহলে অবশ্যই তোমাদেরকে হোয়েন দ্বারা শুরু করতে হয়। হোয়েন, এই জন্য আমরা নিলাম, টুমরো বাদ দিলাম, হোয়েন নিলাম। এরপরে দেখবো আমরা এখানে সাহায্যকারী ভার্ব রয়েছে, এখানে সাহায্যকারী ভার্ব উইল রয়েছে, উইল প্রেজেন্ট ফর্মে রয়েছে, সো আমরা উইল বসালাম। হোয়েন উইল রায়হান, ঠিক আছে, কাম। ঠিক আছে, শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন তোমাদেরকে বসাতে হবে। এরপর দেখো মাই ফাদার উইল কাম টুমরো, দেখো এখানেও সময় উল্লেখ রয়েছে, সুতরাং তোমাদেরকে হোয়েন বসাতে হবে। তো আমরা এখানে হোয়েন বসিয়ে দিয়েছি। এখানে
হোয়েন বসিয়েছি, তারপরে দেখবো যে এখানে ভার্ব কি আছে, ভার্ব রয়েছে উইল, তো আমরা উইল বসিয়ে দিয়েছি। মাই ফাদার, মাই থাকলে অবশ্যই কি হয়, ইওর হয়, তো মাই থাকলে আমরা ইওর লিখলাম, এরপর ফাদার, ইওর ফাদার, এরপর বাকি অংশ কাম। ঠিক আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন, অ্যান্সার হয়ে গেল। দেখো কত ইজি অ্যান্সার গুলো আমি করে দিচ্ছি। I saw him started, দেখো এখানে সময় উল্লেখ রয়েছে, সুতরাং আমাদেরকে হোয়েন দ্বারা শুরু করতে হবে, বা আমরা শুরু করেছি অলরেডি। ঠিক আছে, এরপর কি সাহায্যকারী ভাব রয়েছে, কি পাস্টে রয়েছে, সো আমাদেরকে ডিড বসাতে হবে। তো আমরা এখানে ডিড বসাইলাম, এরপর সাবজেক্ট আছে আই, সুতরাং আমাদেরকে ইউ বসাতে হবে, ইউ বসালাম। এরপর এর প্রেজেন্ট ফর্ম গ্রুপ আমাদেরকে বসাতে হবে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, সুতরাং আমরা সি বসাইলাম। এরপর হিম অবজেক্ট আমরা বসাইলাম, শেষে বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন বসাইলাম। আমরা অবশ্যই স্টার্টে বাদ দেবো, কারণ এই স্টার্ট হচ্ছে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, এটিকে বাদ দিয়ে ডাব্লিউএসএন করতে হয়। এরপর দেখো দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যাট নাইট। অ্যাট নাইট বলতে একটা সময়কে নির্দেশ করে, অ্যাক্সিডেন্টটা কখন হচ্ছে মানে এটা সময়কে নির্দেশ করে, মানে সুতরাং আমাদেরকে হোয়েন দ্বারা শুরু করতে হয় প্রশ্ন। তো আমরা এখানে হোয়েন দ্বারা শুরু করলাম, এরপর দেখবো সাহায্যকারী ভার্ব এখানে কি রয়েছে, সাহায্যকারী ভার্ব এখানে কিছুই নেই, মূল ভার্ব রয়েছে, মূল ভার্ব রয়েছে হ্যাপেন, হ্যাপেন থাকলে অবশ্যই পাস্টে রয়েছে, সুতরাং আমাদেরকে ডিড বসাতে হবে। এরপর দ্য অ্যাক্সিডেন্ট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা আমরা বসাই দিলাম। এরপর এই হ্যাপেন্ডের কি প্রেজেন্ট ফর্ম রূপ হচ্ছে হ্যাপেন। ঠিক আছে, আমরা বসাই দিলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন, অ্যান্সার হয়ে গেল হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন। এরপর দেখো শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564, তার মানে এটা একটা সময়কে নির্দেশ করে, সুতরাং আমরা হোয়েন দ্বারা শুরু করি। ঠিক আছে, তো হোয়েন্স এখানে সাহায্যকারী ভাব ওয়াজ রয়েছে, সুতরাং ওয়াজ বসালাম। হোয়েন ওয়াজ শেক্সপিয়ার বর্ন, ঠিক আছে, একে ইজি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে দেখি আর কোন ডাব্লিউএস কোশ্চেন রয়েছে, হোয়ার। তো আমরা দেখবো হোয়ার দ্বারা কিভাবে তোমরা প্রশ্ন করতে পারো। হোয়ার দ্বারা দেখো, হোয়ার দ্বারা প্রশ্ন করার নিয়ম হচ্ছে যে রুলসে কোনো স্থান থাকলে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। রুলসের কোনো স্থান, যেমন যে কোনো জায়গার নাম হতে পারে, ঢাকা, সিলেট, বরিশাল, যে কোনো জায়গা হতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা রুলটা দেখে নাও। হোয়ার বসবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব বসবে, সাবজেক্টটি বসে, মূল ভাবটি বসে, স্থান নির্দেশক অংশটি বাদ দেয়। ঠিক আছে, বাকি অংশ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। রুলস সেম রুল, প্রায় একটু তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখলেই হবে আর কি। যেমন দেখো, রাজু ওয়েন্ট টু খুলনা, রাজু ওয়েন্ট টু খুলনা, রাজু কি খুলনা যেতে চায়। তার মানে এখানে কি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ খুলনা। খুলনাটা কি স্থানের নাম বা জায়গার নাম, আর জায়গার নাম বোঝালে অবশ্যই হোয়ের দ্বারা শুরু করতে হয়। তো আমরা এখানে যেহেতু জায়গার নাম বুঝাইছি, এটি হচ্ছে খুলনা, খুলনাকে আমরা বাদ দিলাম গুরুত্বপূর্ণ বাক্যের অংশ হিসাবে, এই জন্য আমরা নিলাম কি হোয়ার নিলাম। ঠিক আছে, এখন হোয়ার নিচে ভালো কথা। এরপরে কি নেব, দেখবো ওয়েন্ট রয়েছে ভার্ব, ওয়েন্ট কিসে রয়েছে, পাস্টে, সুতরাং ডিড বসালাম। ঠিক আছে, এরপর সাবজেক্ট রাজু, রাজু বসালাম। এই ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম রূপ বসালাম গো, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। একেবারে ইজি আমাদের অ্যান্সারটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে হোয়ার ডিড রাজু গো, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো সালমা রিসাইড ইন ব্রিক্স বুল্ট হাউস। ঠিক আছে, তো এখানে দেখো যখন একটা জায়গার নাম বুঝেছে বা বাসার নাম বুঝেছে, ঠিক আছে, সুতরাং এদের হোয়ার দ্বারা শুরু করতে হবে। তো আমরা এই জন্য আমরা হোয়ার দ্বারা শুরু করছি, হোয়ার নিলাম। এরপরে দেখবো যে এখানে সাহায্যকারী ভার্ব কি রয়েছে। তো সাহায্যকারী ভার্ব এখানে নেই, মূল ভার্ব রয়েছে রিসাইড, আর রিসাইডের শেষে ইএস যুক্ত রয়েছে। কি রয়েছে, ইএস। আর আমি বলেছি ইএস যুক্ত থাকলে অবশ্যই ডাজ বসাতে হয়। ঠিক আছে, সাহায্যকারী হিসেবে ডাজ বসাতে, তো আমরা এখানে ডাজ বসাই দিয়েছি। এবার সাবজেক্ট রয়েছে দেখো সালমা, সুতরাং আমরা এখানে সালমা বসাইলাম। হ্যাঁ, এরপর এই রিসাইড আছে প্রেজেন্ট ফর্ম আমাদেরকে বসাতে হবে, আমরা প্রেজেন্ট ফর্ম বসাই দিয়েছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো হাউ দ্বারা প্রশ্ন করার নিয়ম। হাউ দ্বারা প্রশ্ন করার নিয়ম, কোন বাক্যে বাই ডিন্ট অফ উইথ যোগে উল্লেখ থাকলে এক কথায়, দ্বারা দিয়া কর্তৃক উল্লেখ থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে হাউ বসে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব বসে,
সাবজেক্টটি উঠে যায়, সাবজেক্টটি বসে, মূল ভার্বটি বসে, বাই, ডিডন্ট অফ, উইথ নির্দেশকটি উঠে যায়। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে এভাবে বসে আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি হাউ দ্বারা অনেক হাউয়ের বিষয়ে অনেক রয়েছে, অনেকভাবে একটা একটা ফুল ক্লাসেই সম্ভবত হাউ দ্বারা তোমাদেরকে বোঝাতে হবে, এই জন্য আমি আজকের ক্লাসটি এখানে শর্ট করে দিচ্ছি। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি নেক্সট ক্লাসে হাউ এর বিষয়ে আলোচনা করব, পাশাপাশি বাকি যে ডাব্লিউএস কোশ্চেনগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। অনেক লম্বা হয়ে যায়, এই জন্য আজকের ক্লাসটি এখানে শর্ট করে দিলাম। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা পিডিএফ নোট নিতে চাও যোগাযোগ করো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে।